সুখ, দুঃখ এবং ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আম্মু, আমি আজ ঢাকা চলে যাব। অনেক দিন তো বাসায় ছিলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে আর ক্লাস করিনি, তাই আজ চলে যাব কিছুক্ষণ পর। আর কিছুদিন থেকে গেলে হয় না বাবা? তুই চলে গেলে আদিবা মন খারাপ করে বসে থাকে। না আম্মু, আমার যেতে হবে আজ। আবার কিছুদিন পরে আসবো। পড়ালেখা না করলে স্বপ্ন পূরণ করব কি করে? স্বপ্ন পূরণ করার জন্য লেখাপড়া করতে হবে মা। আমি দোয়া করি বাবা, তোর স্বপ্নগুলোও যেন পূরণ করতে পারিস। তুমি দোয়া করলে সব কিছু করা সম্ভব। তোমার দোয়াটাই আমার সবচেয়ে বেশি সাপোর্ট দিবে। আমি সব সময় দোয়া করি বাবা, তোর জন্য, আদিবার জন্য। আমার কলিজার টুকরো বোনটি কোথায় আছে এখন? ওর সাথে না দেখা করে গেলে আবার রাগ করবে। ও পুকুর পাড় বসে আছে, গিয়ে দেখ। তুই চলে যাবি আজ, তাই মন খারাপ করে বসে আছে গিয়ে পুকুর পাড়ে। বুঝিয়াই এখন। আচ্ছা, আমি এখনই যাচ্ছি আর ওর সাথে করে নিয়ে আসছি। আমি এসেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। অনেক কথা বলে ফেলেছি, এখন পরিচয়টা দিয়ে দিই। আমার নাম নীরব, বাসা শ্রীপুর। এবার ইন্টারে উঠলাম আর আমার বোনটি মাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছে। মধ্যবিত্ত পরিবার আমরা। আমার এক ভাই এক বোন। আমি বড়। বাবা একটা কোম্পানিতে জব করে, আম্মু বাসায় থাকে। এতক্ষণ আম্মুর সাথে কথা বলছিলাম। ঢাকা থেকে পড়ালেখা করি আমি। আমার পাগলি বোনটি আমায় ছাড়া কিছুই বোঝে না, খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসি। আজ চলে যাচ্ছি, তাই এটা শুনে মন খারাপ করে বসে আছি। যাই, গিয়ে একটু বুঝিয়ে আসি, নিয়ে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বোনটির কাছে। পাগলি বোনটি দুই গালে হাত দিয়ে বসে আছে, এক ধ্যান ধরে কোথায় যেন চেয়ে আছে। পেছন দিয়ে গিয়ে কোলে তুলে নিলাম। দাঁড়া, মাত্র বলতে লাগলো, এই কে আপনি? ছাড়েন আমায়, অসভ্য ছেলে। মেয়ে মানুষ দেখলেই খালি ধরা, তাই না? আমি পুলিশের কাছে কেস করব। আদিবা আমার বোন। তা কি কেস করবি শুনি? বলবো পুলিশ স্যার, আমার ভাইয়াকে আমাদের বাসায় সারা জীবনের জন্য জেল দিয়ে দেন। আমায় ছেড়ে চলে যায়, একটুও ভালোবাসে না আমায়। এই পাগলি, কান্দিস কেন? আমি কি সারা জীবনে চলে যাচ্ছে? আমি আবার আসবো। আর আমি আমার এই পাগলি বোনটিকে খুব ভালোবাসি। আমি কি থাকতে পারবো এই পাগলিটাকে ছেড়ে? যেও না ভাইয়া, তুমি তুমি চলে গেলে আর ভালো লাগে না। কেউ আর রাতে ঘুম থেকে তুলে ফুচকা দেয় না, সকালে আমার বালিশের কাছে কেউ চকলেট রাখে না, কেউ বারবার পাগলি বলে ডাকে না। আমি তাড়াতাড়ি চলে আসবো আর আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে আসবো। তুই কাঁদলে আমি কিভাবে থাকবো? আমি কিভাবে যাব ঢাকা? আমার তো কি কষ্ট হয় এই পাগলি বোনটিকে ছেড়ে যেতে। আমার পাগলি বোনটিকে কি আমায় যেতে দিবে? আচ্ছা কাঁদবো না, আসার সময় চকলেট নিয়ে আসবা। আর এখন আমার চকলেট দাও, তাহলে যেতে দিব। আমি জানি আমার বোনটি আমায় যেতে দিবে। আর আমি চকলেট নিয়ে আসছি, এই যে এইখানে, এই বক্স চকলেট। আর ফুচকাওয়ালা মামার সাথে কথা বলে আসছি, তুই যখনই যাবি ফুচকা দিবে, টাকা লাগবে না। আমার লক্ষ্মী ভাইয়া, চলো বাসা যাই এখন। চকলেট পেয়ে অনেক খুশি। চকলেট আগেই কিনে রেখেছিলাম, আসার সময় নিয়ে আসলাম। জানি নয়তো রাগ ভাঙাতে পারবো না। তারপর বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে আদিবা আমার পিচ্চি বোনটি বলতে লাগলো, কোথায় নীরবের আব্বু আম্মু? এই দেখো, তোমার শয়তান পোলা আমার রাগ ভাঙিয়ে ফেলেছে। ওই, আমার মা হলে তোর কি লাগে? এমন করে ডাকছিস কেন? মা বলে ডাক। ডাকবো না তো কি করব? আমার ছেলেকে আমার মেয়েকে বলছি, তোর কি? তুই চুপ থাক। তোর মেয়ে হলো আবার কি করে? তুই তো তাদের মেয়ে। আমাদের কথার মাঝে আম্মু এসে বলল, আমার আম্মু তো এসেছে, রাগ ভেঙেছে তাহলে? আর রাগ করে থাকতে পারলাম না তোমার ছেলেটার সাথে। শয়তানটা চকলেট দিয়ে সব রাগ মাটি দিয়ে দিয়েছে। যাক, আমার আম্মুর রাগ ভাঙাতে পারছে তাহলে আমার ছেলেটা। দেখেছিস, আমাকে মা বলে রাখছে। তাহলে কে কার মেয়ে হলো আমার? আমায় বলল। হয়েছে, বুঝেছি কোন মেয়ে তোর। আমার ছেলেটা কোথায় এখনো? তোর ছেলে অফিসে গিয়েছে মাত্র। তারপর আরও কিছুক্ষণ দুষ্টুমি করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তাই আম্মুকে বললাম, আম্মু চলে যায়, এখন আর একটু পরে গেলে জ্যামে পড়ে যেতে হবে, রাত হয়ে যাবে। দুপুরের খাবার খেয়ে যাস। না আম্মু, একেবারে ঢাকা গিয়ে খাবো। তারপর ব্যাগ নিয়ে বাসা থেকে বের হব। তখন বোনটি বলল, আম্মু চলো, আমার ভাইয়াকে বাজার পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না থাক, কষ্ট করে এত দূর যাওয়া লাগবে না।
বাসায় থাকো তোমরা। না, আমিই যাব, এগিয়ে দিয়ে আসবো। আমায় তোর ব্যাগ দে, আমি নিচ্ছি। না, এটা তুই নিতে পারবি না, এমনি হয়। বাবা দিয়ে দেয় না, দিলে ছাড়বে না তোকে। তারপর আর কি করব, দিয়ে দিলাম। ব্যাগ দেওয়ার পর দেখলাম উঠতে পারবে না, তাই বললাম শক্তি নেই শরীরে। একটু সে আমার ব্যাগ নিতে যাচ্ছে, উঠতেই পারে না। ইস, কি ভারী! এত কিছু তো মানুষ তার শ্বশুর বাড়িও নিয়ে যায় না। এটার ভিতর ভারী জিনিসগুলো ফেলে আমায় দে। থাক, তোর নেওয়া লাগবে না, আমায় দে। আমার ব্যাগ তুই আরও বড় হয়ে নে, এখনও ছোট্ট তুই। কে বলেছে আমি ছোট? আমি তোর চেয়ে বড়। আমার একটা ছেলে, একটা মেয়ে আছে। তা দেখতেই পাচ্ছি, একটা ব্যাগ ওঠাতে পারে না, আবার আমার চেয়ে বড়। তোদের ঝগড়া থামাতো, চল, এখন দেরি হয়ে যাচ্ছে। তারপর বোনটা ব্যাগ মাথায় নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার কতবার বললাম ব্যাগটা দিতে, আমায় দিল না। আমার আব্বুর সাথে সকালে বিদায় নিয়েছি, কারণ আব্বু অফিসে যায় তো, তাই সকালে বিদায় নিয়েছি। তারপর বাজার পর্যন্ত এসে আম্মু বলল, বাবা দেখে যাস, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবি, রাতে বেশি জেগে থাকবি না। মা এরকমই হয়, তুমি যদি কোথাও যাও তাহলে ঠিক এইগুলো কথা বলবে। বাবা দেখে যাস, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবি, রাতে বেশি জেগে থাকবি না, রাস্তা দেখে পারাপার হবি। তার সন্তানের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে। সবাই বলে বয়স হলে নাকি আগের মতো আর ভালোবাসে না, কেয়ার করে না, সব কিছু কমে যায় আস্তে আস্তে। কোথায়? আমি তো দেখিনি কখনো মা বাবা তার ছেলে মেয়ের প্রতি কখনো ভালোবাসা কমে যেতে। হয়তো তোমায় বকা দিবে, শাসন করবে, যাতে তুমি ভুল পথে না হাঁটো। আচ্ছা আম্মু, ঠিক আছে, এখন যাও তোমরা। আম্মু চলে যাবে তখনই আমার বোনটি বলল, ওই দাঁড়াও, এই শিশু মাইয়াটারে দিয়া এত ভারী ব্যাগ আনাইছে, টাকা লইয়া লই। তুই না বললি আমার থেকে বড় তুই, তাহলে ছোট মানুষের থেকে টাকা নিতে হয় না? রাখ তোর ছোট মানুষ, এই আজিরা পেঁচাল রাখ, আর 500 টাকা দে। এখন এত কষ্ট করে এনে দিয়েছি ব্যাগটা। কই কি, এটা 500 টাকা তো গাড়ি ভাড়াও না, 5টা গাড়ি ভাড়া হবে। এখান থেকে আমি তোকে বোন হিসাবে 100 টাকা দিলাম, আর বাকি টাকা ঢাকা থেকে এসে দিব। বাকি কাজ করি না, আমার এখনই লাগবে। ঠিক আছে, এই নে 500 টাকা। তারপর বিদায় দিয়ে আম্মু আর বোনকে গাড়িতে গিয়ে ওঠালাম। হঠাৎ ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখি জিহাদ কল দিয়েছে। জিহাদ আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করি। ফোনটা ধরার পর বলল, কি রে, আর কতক্ষণ লাগবে আসতে? তোর কোথায় আছিস তুই এখন? এই তো মাত্র বাসে উঠলাম, ঘন্টাখানিক পর চলে আসবো। ঠিক আছে, আয়, রাখছি, এখন আসলে কথা বলবো। ঠিক আছে, রাখছি, এসে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিলাম। 2 ঘন্টা পর আসলাম ঢাকা বাস স্টেশনে থেকে একটি সিএনজি নিলাম। যেখানে থাকি তার অনেক আগে বাস স্টেশন, তাই বাসায় যেতে এলে সিএনজি নিয়ে যেতে হবে। সিএনজি নিয়ে যাচ্ছিলাম, সামনে তাকিয়ে দেখি জ্যাম। এমনিতেই মাথা ঝিমঝিম করছে বাসায় বসে থাকার কারণে। তারপর আবার জ্যামটা, 10 মিনিট বসে থাকার পর একটুও গাড়িটা নড়ছে না। সামনে তাকিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স। একটি লোক নীরবে কাঁদছে, তাই গাড়ি থেকে নেমে ওই লোকটির কাছে গিয়ে বললাম, কি হয়েছে বড় ভাই, কাঁদছেন কেন? ভাই, আমার আব্বু খুব অসুস্থ, হাসপাতালে নিতে হবে, কিন্তু নিয়ে যেতে পারছি না। আরও 2 ঘন্টা লাগবে। এই জেমস ছুটতে কিছু মেয়ে রাস্তা বন্ধ করে রাখছে। আমার আব্বুকে বাঁচানো যাবে না 2 ঘন্টা থাকলে। পুলিশকে খবর দিন, তারা যেন জ্যাম ছুটিয়ে দেয়। পুলিশ সেই মেয়েগুলোকে কিছু বলতে পারবে না। যে মেয়ে রাস্তা বন্ধ করেছে তার বাবা মন্ত্রী, তাই কিছু বলতেও পারছে না। একটা মানুষ রাস্তা থেকে মরবে, আর এটা কোনো মতে হতে পারে না। যাই, গিয়ে দেখি কিছু একটা করা যায় কি না। তারপর আসতে এলাম, গিয়ে দেখি 2টো মেয়ে গাড়ির উল্টো দিকে ঘুরে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। তাদের সামনে কিছু মনে হয় তাদের গার্ড হবে। আমি গার্ডকে বললাম, স্যার, এখানে একটা অ্যাম্বুলেন্সের মাঝে রুগী আছে, যদি আপনাদের গাড়িটা রাস্তা থেকে সরান তাহলে একজনের জীবনটি বেঁচে যাবে। কে মারলো, কে বাঁচালো তার দেখার সময় নাই, যা এখান থেকে শালা। এই ছোট লোকগুলো কি করে আসছে এখানে? ম্যাডাম, অ্যাম্বুলেন্সের মাঝে একটা রোগী আছে, প্লিজ আপনাদের গাড়িটা একটু সরান, তাহলে লোকটির জীবন বেঁচে যাবে। তুই গেলি এখান থেকে, নাকি গার্ড দিয়ে মার খাওয়াবো? আচ্ছা, চলে যাচ্ছি, আপনাদের কোনো মায়া দেওয়া নেই। একটি লোক গাড়িতে মরতে যাচ্ছে আর আপনারা রাস্তা বন্ধ করে বসে আছেন। এই বলে চলে আসছিলাম, তখনই পিছন থেকে একটি মেয়ে ডাকলো, কিন্তু কণ্ঠটা অন্য মেয়ের কণ্ঠ মনে হচ্ছে। তাকিয়ে দেখি যেন কোনো এক পরী। আমার সামনে মেয়েটি অনেক সুন্দর, কিন্তু
মোবাইলের দিকে তাকিয়ে আছে, বলছে, কি সমস্যা আপনার? আপনাদের গাড়িটা যদি রাস্তা থেকে একটু সরাতেন তাহলে অ্যাম্বুলেন্সের মাঝে একটি রুগী আছে, হাসপাতালে নিয়ে যাবে। রাস্তা কি তোর বাপের নাকি যে বললে গাড়ি সরিয়ে ফেলবো? চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাক। ম্যাডাম দেখুন, আপনি আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না, আমি এখানে, আমায় বলুন। মেয়েটি এখন আমার দিকে তাকালো, তাকিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, মনে হয় সারপ্রাইজ দিলে যেমন অবাক হয় তেমনই। তখন মেয়েটি বলল, কি করবি রে তুই? 100 বার বলবো, রাস্তা কি তোর বাপের নাকি শালা? মেয়ে না হলে না এতক্ষণে মেয়ের হাড্ডিগুড্ডি সব ভেঙে ফেলতাম। তা আয়, মার না আমায়, গায়ে হাত দিয়ে দেখ তোর কি অবস্থা করি। শালা ছোট লোক কোথাকার। আজ সারাদিন রাস্তা বন্ধ করে রাখবো, দেখি তোর কোন বাপ এসে আমায় সরায়। ভদ্রভাবে কথা বলুন, বাপের টাকা আছে বলে, পাওয়ার আছে বলে যা খুশি তাই করবেন, রাস্তা বন্ধ করে রাখবেন? রাস্তা এটা আপনার একার না, সবার জন্য সরকার বানিয়েছে। আপনার সমস্যা না হলে অনেক মানুষের সমস্যা হচ্ছে। অ্যাম্বুলেন্সের মাঝে ইমার্জেন্সি রোগী আছে, দয়া করে রাস্তা থেকে গাড়িটা সরান, তাহলে একজন মানুষের জীবনটি বাঁচবে আর বাকি মানুষগুলো একটু শান্তি মতো বাসায় যেতে পারবে। আমি বললাম, রাগটাকে দূরে ফেলে দিয়ে বললাম, কারণ অ্যাম্বুলেন্সের মাঝে লোকটির বাবা খুব খারাপ অবস্থায়, তাই ঝগড়া করলাম না। ওই, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের মুখের উপর কথা বলিস? তোকে আজ পুলিশে দিয়ে জেলের ভাত খাওয়াবো। এটাই করতে পারে, টাকা আছে, পাওয়ার আছে, এখন তো পাওয়ার দেখাবেন, তাই না? সাধারণ মানুষের মতো চলাফেরা করুন, তাহলে বুঝতে পারবেন সময় কী জিনিস, এর মূল্য কত। পাওয়ার আছে তো, তাই আপনারা কিছু বোঝেন না। আইন শৃঙ্খলা বাহিনী তা বুঝতে দেয় না, সারা রোড বন্ধ করে আপনাদের জন্য ফাঁকা করে রাখে রাস্তা, তা সমস্যা হয় কার? সাধারণ মানুষের। একেবারে জ্যামের মাঝে বসে থাকতে দেখেন, তাহলে বুঝবেন। তারপরে আর কোনো কথা বলল না। মেয়েটি ইশারায় কথা বলতে না করে দিল তার বডিগার্ডকে। মেয়েটি এখন আমার দিকে তাকিয়ে আছে, ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে এখন। তারপর মেয়েটি বলল, নীলা, এদিকে আয় জলদি। বল কি হয়েছে? আমার গাড়িগুলো সব রাস্তা থেকে সরিয়ে ফেলতে বল ড্রাইভারকে, আর অন্য কোনো জায়গায় রাখতে বল। কি বলিস তুই? পাগল হয়ে গিয়েছিস তুই? গাড়ি সরিয়ে ফেলবো মানে? তুই সামান্য রাস্তার ছেলের কথায় এখান থেকে গাড়ি সরিয়ে ফেলবি? তোর গাড়ি? এই মেয়ে, মুখ সামলে কথা বল। রাস্তার ছেলে কাকে বলছিস? আমার পুরো পরিবার আছে, মুখ সামলে কথা বল মেয়ে। না হলে এতক্ষণে বুঝিয়ে দিতাম এই নীরব কী জিনিস। দেখছিস মায়া, তোর সামনে আমায় অপমান করলো, তুই কিছুই বলবি না একে? তার মানে মেয়েটির নাম মায়া। তারপরে আমি কিছু বলতে যাব, তখন মায়া বলল, একে আমি বুঝিয়ে দিব এই মায়া কি জিনিস। এখন ড্রাইভারকে বল গাড়িটা অন্য কোনো জায়গায় রাখতে, যা। আর এটাকে আটকে রাখবে, এখান থেকে যেন কোথাও না যায়। ঠিক আছে, তা না হয় করলাম, কিন্তু তুই কোথায় যাবি এখন? একটা ফোন করে আসছি, 2 মিনিট। এই যে ম্যাডাম, আমার এখানে আটকে রাখবে মানে? আমি এখানে থাকবো না, চলে যাবো এখনই। পা ভেঙে দিব যদি এখান থেকে কোথাও যাস। এইটা কোনো কথা হলো? আমি দেখবো কি করিস। এবার কিছু বললে আর ছাড়বো না। যাক, একজনের জীবন তো বাঁচানো গেল। হঠাৎ সিএনজি মামা এসে বলল, মামা কই হারিয়ে গেলেন? ওঠেন জলদি, চলে যাই, নয়তো আবার জেমসের মাঝে পড়বে। কি করি এখন? যদি চলে যাই এখন, তাহলে পরে যদি কিছু করে, দেখ যা হওয়ার হবে। এমনিতে তো খুব খারাপ লাগছে। তাকিয়ে দেখি নীলা ড্রাইভারের সাথে কথা বলছে, তাই এই সুযোগের মাঝে সিএনজিতে উঠে পড়লাম। আমার থেকে কিছুটা দূরে ছিল নীলা, তাদের লোকজনকে বলেছিল গাড়িগুলো অন্য এক সাইড করে রাখতে। নীলা তাকিয়ে দেখে আমি এখানে সিএনজিতে উঠে পড়ছি। তখন মায়া এসে বলল, কি রে, ছেলেটা কই গেল? চলে গেছে সিএনজি দিয়ে। তোকে না বলেছে আটকে রাখতে? এখন এর উপরে প্রতিশোধ আমি নিব কি করে? ওই তো সামনের সিএনজিতে করে যাচ্ছে ছেলেটা। তোর গাড়িতে ওঠ জলদি, বল ছেলেটাকে ধরতে, তোর ড্রাইভারকে। ঠিক বলেছিস, জলদি ওঠ গিয়ে গাড়িতে। তারপর গাড়ি নিয়ে দৌড়াতে লাগলো সিএনজির পিছু। এদিকে আমি ভাবছি, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ঝগড়া লাগলে ছাড়তেই চায় না। ভাবনার মাঝে হঠাৎ জোরে সিএনজি মামা সিএনজি ব্রেক করলো, তাই বললাম, কি হয়েছে মামা, এত জোরে ব্রেক করলেন কেন গাড়িটা? মামা সামনে দেখেন। তাকিয়ে দেখি গাড়ি থেকে নেমে মায়া আসছে, হাতে একটা হকি স্টিক নিয়ে। এসে শার্টের কলার ধরে গাড়ি থেকে টেনে নামালো আর বলছে, কি রে, পালিয়ে আসলি কেন? তোকে না বলছি দাঁড়িয়ে থাকতে, আসলি কেন ওখান থেকে? কেন আসবো না? আমি কি আপনার বাবার চাকর নাকি যে যেটা বলবেন করতে হবে?
কি বললি? একে তো আমায় অপমান করেছিস, তারপর আবার আমার মুখের উপরে কথা। এই বলে 2টা বাড়ি মারল পায়ে। আমি হকি স্টিক নিয়ে নিলাম, বললাম চাইলে আমিও মারতে পারি, কিন্তু এখন কিছু বললাম না। এটা পাবলিক প্লেস, এইখানে আপনাকে কিছু বললে আপনিও সম্মান চাবে, আমারও, তাই কিছু বললাম না। এখন সম্মানের কথা ভেবে হঠাৎ মায়ার ফোনে একটা কল আসলো। তারপর একটু কথা বলে আমায় এসে বলল, তোকে আজ ছেড়ে দিলাম, এটার প্রতিশোধ আমি নিব। এখন আমার লোক নিয়ে আসে নাই বলে বেঁচে গেলি, নয়তো তোকে নিয়ে যেতাম সাথে করে। একটা কাজ আছে, তাই কিছু বললাম না। তারপরে ওরা চলে গেল আর আমিও চলে এলাম হোটেলে। মাঝে গিয়ে ফ্রেশ হয়ে কল দিমো আম্মুকে। আগে আম্মুকে বলা দরকার, কারণ নয়তো চিন্তা করবে। হ্যালো আম্মু, এইমাত্র এসছি আমি। যাক, আমিও কল দিয়েছিলাম। কিছু খেয়েছিস বাবা? না, এখনও খাইনি, খাবো এখন গিয়ে। আচ্ছা, গিয়ে কিছু খেয়ে আয়। এই নে কথা বল। আদিবার সাথে পাগল করে দিছে আমায় তোরে কল দিতে। দাও কথা বলি। দেওয়ার পরে, কিরে বুড়ি কি করিস? এ আমি একটুও বুড়ি না, আমি শিশু, তুই বুইরা। কে বলেছে তুই শিশু? তুই তো বুড়ি। তুই বুইরা। তুই বুড়ি না আমি না, তুই বুইরা। তুই বুড়ি। আম্মু, তোমার পোলার সাথে পারি না কথা বলে। এই বলে ফোনটা আম্মুর কাছ থেকে দিয়ে চলে গেল। তারপর আরও কিছুক্ষণ বাসায় কথা বলে কেটে দিলাম। বাইরে থেকে কিছু খেয়ে দিয়ে দেখি জিহাদ এসেছে। আমি আর জিহাদ একসাথে থাকি। তাহলে এসেছিস? আমি তো মনে করছি আর আসবি না তুই, তাই এত দেরি হলো কেন আসতে তোর? আর বলিস না, রাস্তায় একটা মেয়ের সাথে ঝগড়া লেগেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। তা কী নিয়ে ঝগড়া করলি বল। তারপরে সব বললাম, আপনারা জানেন, তাই আর বলার দরকার নেই। তারপর জিহাদ বলল, এ তো খুব ডেঞ্জারাস মেয়ে, এর পাল্লাই পড়িস না, তাহলে এখান থেকে হাড্ডি গুড্ডি আর নিয়ে ফিরতে পারবি না। যা হওয়ার হবে পরে, একটু ঘুমাতে দে, অনেক ক্লান্ত লাগছে। তারপরে এক টানা ঘুম দিলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দুইজনে কলেজে যাব। কিন্তু জিহাদ বলল একটু পরে যাবে, তাই একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন আমি দামি গাড়ি এসে দাঁড়ালো আমার থেকে একটু দূরে। তাকিয়ে দেখি মায়া। তাই দৌড়ে, যদি কিছু সময় মাইট টাইট দেয়, তাই দৌড় দিলাম। কিন্তু সামনে দিয়ে কয়েকজন লোক এসে ধরে ফেললো। তারপর মায়ার কাছে নিয়ে গেল। মায়া বলল, বলেছিলাম না তোকে আজ দেখে নিব, এর প্রতিশোধ নিব আজ আমি। আমায় ছেড়ে দিন, কলেজে যেতে হবে আমার। রাখ তোর কলেজ, জীবন থাকবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই, আর সে আছে কলেজ নিয়ে। প্লিজ এই শিশু ছেলেটিকে ছেড়ে দিন, কলেজে যেতে হবে। রাখ তোর শিশুগিরি, শালা ছোট লোক কোথাকার। ভদ্রভাবে কথা বলুন, গালি দিচ্ছেন কেন? রাখ তোর ভদ্রতা। তুই গতকাল আমার বান্ধবীকে অপমান করছিস, আমায়ও তুই অনেক কথা বলেছিস। তোকে আজ ছাড়বো না, তোর হাড্ডি গুড্ডি সব ভাঙবো। হাড্ডি গুড্ডি ভাঙবো? সাহস থাকলে মেরে দেখান তো দেখি, কত সাহস। আমি কি বসে থাকবো নাকি? আমিও মারতে পারি, আমারও হাত আছে। তা আয় মার, দেখি কত সাহস। আয় গায়ে হাত দিয়ে দেখা তো দেখি, তোর সাহস অনেক বেড়ে গেছে। তুই আমায় এখনো চিনতে পারিস নাই। এই মায়ার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারে না, আর তুই আমায় ঠেস দিস, মারার কথা বলিস। ছাড়েন আমায়, আপনি কিছু করতে পারবেন না। তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, তোকে মারতে আমার 1 মিনিট সময়ও লাগবে না। তোমার মতো মেয়ে মারবে আমায়? এমন 2-4টা বডিগার্ড নিয়ে আসছো আমায় মারতে এসে। এদের দেখে তো মনে হয় না একটারও গায়ে জোর আছে। তোমার গায়ে তো আরও শক্তি নেই, মশার শক্তি নিয়ে আমায় মারতে আসছো। কি করলি তুই? আমার শরীরে মশার শক্তিও নাই, তোকে মারার জন্য আমার বডিগার্ডের প্রয়োজন নাই। আমি একাই তবে মারতে পারবো। যেই না শক্তি, তোমার মশাও এর থেকে ভালো শক্তি আছে। তুমি পারবে আমায়? কি? আমার শরীরে মশার শক্তি নাই? তবে রে, আজ তোকে মেরেই ফেলবো। এই বলে মারতে লাগলো। এর থেকে ভালো মশা যদি কামড় দেয় তবুও ব্যথা পাওয়া যায়, কিন্তু এ কিসের ঘুষি দিচ্ছে, মারছে না ছাই, মনে হয় শরীরটা ম্যাসেজ করে দিচ্ছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাঁপাচ্ছে। তা দেখে আমি বললাম, ছাড়েন, অনেক ম্যাসেজ করেছেন। এই জন্য বলি এই মশার শক্তি নিয়ে মারতে আসেন না, পারবেন না, শরীরে শক্তি নেই, আসছে আবার মারতে। আমার শরীরে মশার শক্তিও নাই, তাই না? গার্ড, এদিকে আসো, একে একটু ভালো করে ম্যাসাজ করে দাও তো। আল্লাহ একবার যদি ধরে সবাই, তাহলে আমার এই শিশু শিশু হাড্ডি গুড্ডি একেবারে গুইজা পাওয়ার চাইবে। আল্লাহ আব্বুর চাকরি কসম দিয়া বলছি, একেবারে বাঁচাইয়া দাও। আর এই মায়ার সামনে আসুম না, আর কখনো কারোর সাথে ঝগড়া করুম না। হঠাৎ ফোনটা চেল্লাচিল্লির শব্দ শুনতে এলো। চেয়ে দেখি কেডা। এই মায়া খাওয়ার সময় কে কল দিল। চেয়ে দেখি আমার
ড্যাডি ফোন দিছে। ফোন ধরে বললাম, ড্যাডি কও, তুমি এই টাইমে ফোন দিছো? শয়তান পোলা, তুই আবার কি করছিস রে বলতো? কই কি করলাম? কিছু করি না তো। হারামজাদা, তুই আবার আমার চাকরি নিয়ে কসম কাটছিস, তাই না? এই রে, ড্যাডি জানলো কি করে আমি চাকরির কসম কাটছি? কিরে, কথা কোস না কেন? এই পর্যন্ত 5বার চাকরি নিয়ে কসম কাটছিস, 5টি চাকরি গেছে। এটা যদি যেত তাহলে তোরে কি যে করতাম আমি। তা চাকরি কি গেছে নাকি? আছে। ভাগ্যিস এইবার কম্পিউটার নষ্ট হয়েছে, তাই বেঁচে গেলাম। যাক, তাহলে বাঁচা গেল, তোমার চাকরিটা যায়নি। আচ্ছা বলতো, সমস্যা করি ভালো কথা, কিন্তু তুই আমার চাকরির কসম কেন খাস? ভালো লাগে তাই। তুমি আমার লক্ষ্মী ড্যাডি। রাগ তোর লক্ষ্মী তোর কাছে, তোর ভালো লাগা বের করব আমি, তুই শুধু বাসায় আয়। আচ্ছা, কার সাথে ঝগড়া করছিস বলতো? মন্ত্রীর মেয়ের সাথে একটু ঝগড়া লেগেছি আর কি। বাহ, আর কোনো মেয়ে পেলি না দেশে ঝগড়া করার জন্য? শেষ পর্যন্ত মন্ত্রীর মেয়ের সাথে ঝগড়া লাগলি? হাসপাতালে যাওয়ার জন্য আর বেশি সময় নেই বাবা, গিয়ে একটা কল দিস আমায় হাসপাতালে। আরে আব্বু, এরা আমায় কিছু করবে না, তুমি চিন্তা করো না। তাই নাকি? তোর বউ হয় নাকি যে ছেড়ে দিবে মেয়েটি? তুমিও না আব্বু, এই গুন্ডি মেয়ের বিয়ে করাচ্ছে তেঁতুল খেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু হবে না। তুই কেন ঝগড়া লাগিস বলতো? তোর যদি কিছু হয় তাহলে আমি তোর মা কি নিয়ে থাকবো? আর তোর বোন এর কথা একবার ভাব। শোন বাবা, তুই ভালো করে লেখাপড়া কর, কার সাথে ঝগড়া লাগিস না। আর মেয়েটির কাছে দে তো, আমি বলতেই তোকে যেন কিছু না বলে। তুমি চিন্তা করো না, আমি আর শয়তানি করব না আর কারোর সাথে। আমি বিনা কারণে ঝগড়া করিনি, তুমি তো জানো। আর তোমার কথা বলতে হবে না, আমি কথা বলে মিটমাট করে নিচ্ছি। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিল। তখন মায়া বলছে, এখন কোথায় যাবি? তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। তার আগে আমি আর কিছু। মায়েরা নেই, শরীরটা জ্যাম হয়ে গেছে, তোরে মায়েরা একটু জ্যাম ছুটাই। যখন হকি স্টিক দিয়ে মারতে যাবে তখন আমি হাতটি ধরে ফেললাম। মায়ার ধরে গাড়িটির সাথে চেপে ধরে ঠোঁটটাকে নিজের দখলে নিয়ে নিলাম। 5 মিনিট কিস করে ছেড়ে দেওয়ার পর দুপ করে মাটিতে বসে পড়ল। তখন আমি বললাম, কি মারবে না আমায়? মারো দেখি কত সাহস। ছোট লোকের বাচ্চা। তারপরে বাবাকে নিয়ে গালি দিল মায়া। গালিটি শুনে প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল। তখন মায়াকে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বললাম, আমি মুখ সামলে কথা বল। আমি ছোট লোক হতে পারি, কিন্তু আমার বাবা না। তুই আমায় যত কথা বলতে পারিস বল, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবি না। আর হ্যাঁ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার জন্য সবসময় বড় লোক তিনি হচ্ছেন আমার বাবা। তুই আমায় নিয়ে বল যত খুশি পারিস, আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবি না। তারপরে মায়া তার গার্ডদের মারতে বলে চলে গেল গাড়ি দিয়ে। আমায় মায়ার সময় অনেক মানুষ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ রাস্তায় ছিলাম। মার খেতে খেতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছি। সেখান থেকে জিহাদ খবর পেয়ে হাসপাতাল নিয়ে আসছে। যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখে জিহাদ বসে আছে। আমি কিছু বলার আগেই জিহাদ বলল, শোন ভাই, আমি সব জানি। তুই যার সাথে ঝগড়া করছিস সেই মেয়েটির সামনে কেউ উচ্চ গলায় কথা বলা তো দূরের কথা, কেউ সামনে গিয়ে কথা বলতে পারে না, কারণ ও হচ্ছে মন্ত্রীর মেয়ে, অনেক পাওয়ার আছে। তাকে যদি মেরে লাশ ফেলে দিত তাহলে ও কেউ কিছু বলতে পারবে না। এখন বলতো কী নিয়ে ঝগড়া শুরু হয়েছিল তোদের? তারপরে সব খুলে বললাম জিহাদকে। আমি তো এমনই, ঝগড়া করিনি কথায় কথায়। বাবাকে নিয়ে কথা বলে গালি দেয়, তাই রাগ হয়েছিল, 2টো চড় দিয়েছি। তারপরে বাকিটা তো তুই জানোস, হাসপাতালে আছি। শোন, তোকে এখানে তোর বাবা মা লেখাপড়া করার জন্য পাঠিয়েছে। এখানে কেন আসছিস তুই? তোর যেন স্বপ্নগুলো পূরণ করতে পারিস লেখাপড়া করে। আর যদি তোর বাবার কিছু হয়ে যায় তাহলে তোর মা বোনকে দেখতে হবে কার? তোর দেখতে হবে, আর সংসারের পুরো দায়িত্ব নিতে হবে। শোন, তুই যেমন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমিও স্বপ্ন আছে অনেকগুলো, তাই এই শহরে এসেছি যাতে লেখাপড়া করে পূরণ করতে পারি। ওরা বড় লোকের বাবার মেয়ে, ওদের স্বপ্ন পূরণ করতে 2 মিনিটের ব্যাপার। আরেকটা কথা, বড়লোক মানুষগুলো মধ্যবিত্ত পরিবারগুলোকে নিয়ে ব্যবহার করতে জানে, কিন্তু ভালোবাসতে জানে না। প্রয়োজন মতো ব্যবহার করে ফেলে দিবে। মন দিয়ে লেখাপড়া কর। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ দিব না, স্বপ্নগুলো পূরণ করতে হবে। মনে থাকে যেন। এইভাবে কেটে গেল 2 দিন। আজ একটু সুস্থ আছি, তাই কলেজে যাচ্ছি। 2 জনে মিলে, আমি আর জিহাদ। কলেজে যাওয়ার পর জিহাদ বলল, চল দোস্ত, তোকে পরিচয় করিয়ে দিই আমার কিছু বন্ধুদের সাথে। তারপরে মাঠের এক কোনায় নিয়ে গেল। সেখানে 3টি মেয়ে ছিল আর একটি ছেলে ছিল। যাওয়ার পর জিহাদ বলল, কিরে, তোরা আমায় ছাড়া আড্ডা দিতে বসে পড়েছিস?
আরে না, মাত্র বসলাম। তা এই ছেলেটি কে তোর সাথে? ও তোদের সাথে পরিচয় করিয়ে দেই। ওর নাম হচ্ছে নীরব, আমার বন্ধু। এখন থেকে আমাদের টিমের একজন। আর নীরব ওর নাম। আর কিছু বলতে দিল না ছেলেটি। তখন ছেলেটি বলল, আমরা নিজেই পরিচিত হয়ে নিচ্ছি, তাহলে পরিচয় দেওয়া শুরু করো বন্ধুরা, একজন একজন করে। আমি সকাল। আমি দুপুর। আমি সন্ধ্যা। আমি রাত। যাক বাবা, সব আবহাওয়া দেখি এখানে এসে পড়েছে। তাহলে সূর্য আর চাঁদ বাকি রইল কেন? সূর্য আছে, এই যে তোর বন্ধু জাহিদ। ওই নাম বল, এই আজাইরের কথা বাদ দিয়ে। আচ্ছা আমি বলছি। সকাল মানে সামিয়া, ওর নাম। আর দুপুর মানে রোদেলা, ওর নাম। আর সন্ধ্যা মানে সানজিদা, ওর নাম। আর রাত মানে রাকিব, ওর নাম। বাহ, খুব সুন্দর করে মিলিয়েছিস তো। আর এখন থেকে তোর নামটি হবে চাঁদ, এই গ্রুপের। কথা বলছিলাম, হঠাৎ একটি গাড়ির হর্নের শব্দ পেয়ে গেটের দিকে তাকালো সবাই। অনেক দামি একটি গাড়ি। তখন গাড়ি থেকে একটি ছেলে নামলো, আর সাথে মায়া। আমি তো অবাক দেখে। তখন জিহাদকে বললাম, কিরে মায়া এখানে কেন, আর সাথে এই ছেলেটিকে? আমি জানি না রে, তবে এই ছেলে এই কলেজে পড়ে। এখানকার এমপির ছেলের নাম আকাশ। প্রতিদিন র্যাগিং করে কথা না শুনলে এই কলেজ থেকে বের করে দেয়। এর থেকে একটু সাবধানে থাকিস দোস্ত। ও আচ্ছা, চেষ্টা করব। তারপরে সামনে তাকিয়ে দেখি মায়া আমাদের দিকে আসছে। তারপরে আমার সামনে এসে বলল, কি খুব অবাক হলি তাই না? তোর জন্য আমার এই কলেজে আসতে হয়েছে। তোর জন্য আমার মা বাবা আজ পর্যন্ত আমার গায়ে হাত তোলেনি, আর তুই আমার গায়ে হাত তুলছিস। এর প্রতিশোধ আমি নিব। সরি, ক্ষমা করে দিবেন, আমার ভুল হয়ে গেছে। ভুল করে হাত তুলেছি, আমি আর কখনো আপনার সামনে আসবো না। তার বললে হবে না। এখন মার খাওয়ার ভয়ে সরি বলছিস তুই? যত কিছুই বলিস না কেন, আমি এর প্রতিশোধ নিব। এই বলে চলে গেল মায়া। তারপরে আমরাও আর দাঁড়িয়ে না থেকে সবাই ক্লাসে চলে গেলাম। আমরা সবাই একই ক্লাসে পড়ি। তারপরে সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। তার পরের দিন কলেজে গেটের দিকে যেতেই দেখলাম সামনে আকাশ র্যাকিং করছে। তাদের এড়িয়ে চলে যাচ্ছিলাম। তখন আমি আকাশ দেখেই ডাকলো, কাছে গিয়ে বললাম, জি বলেন, আমায় ডাকছিলেন? তোকে ছাড়া এইখানে আর কোনো ভিখারি দেখা যাচ্ছে? এই নে ধর, এই খাতাটা মায়াকে দিয়ে আয় জলদি। আচ্ছা, দিয়ে আসছি। আমি কিছুই বলতে পারবো না, কারণ এখানে আর কোনো ঝগড়া করতে চাই না। লেখাপড়া করতে আসছি, কিছু স্বপ্ন পূরণ করতে হবে, তাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কারণ গরিব যেহেতু হয়েছি, অপমান সহ্য করতে হবে। তারপরে মায়াকে নিয়ে খাতাটা দিলাম। খাতাটা দেওয়ার পর খাতাটাতে উল্টো করে কী যেন একটা দেখা আমায় ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমায় আই লাভ ইউ বলিস? এই বলে আরও 2টো চট দিল। আমি দিইনি তো, আকাশ ভাই দিছে, তাই এই খাতাটা। চুপ, ছোট লোক কোথাকার। এখানে তোর নাম লেখা, ছোট লোক কোথাকার। এই বলে আরও 2টা চড় মারল মায়া। কলেজে অনেক লোক তাকিয়ে দেখছে আকাশের দিকে। তাকিয়ে দেখি হাসছে, আর মানেটা তাদের প্ল্যান আরও অনেক কথা শুনল মায়া। তারপরে আমি সেখান থেকে বিন্দুদের কাছে এসে বসে পড়লাম। কিছুক্ষণ সবাই চুপ করেছিলাম। জিহাদ বলল, মন খারাপ করিস না দোস্ত, এদের থেকে একটু দূরে দূরে থাকিস। আমি কোনো কথা বলছি না দেখে আবার বলল, কিরে কি ভাবছিস, কথা বল। ভাবছি সেদিন বলেছিলাম এর গায়ে মশা শক্তি। ও নাই, এত মারল সেদিন, কিন্তু ব্যথা পায়নি। আজ এত শক্তি এলো কীভাবে বলতো? চড় দিয়ে দাঁতগুলো মনে হয় নাড়িয়ে ফেলেছে। এই কি শক্তি রে ভাই মেয়েদের গায়ে। যা শালা, কয় কি চরকে আসছে, কোথায় মন খারাপ ভেবেছিলাম তোর, কিন্তু তুই তো দেখি পুরো অন্যরকম। চর খেয়েও মন খারাপ হয়নি, তার মানে প্রেমে পড়েছে কি, তাই তো? এই মায়ার সাথে প্রেম করব আমি, যদি মরতেও হয় তবু এই মায়ার সাথে প্রেম করব না। আচ্ছা চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। তারপরে সবাই মিলে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এইভাবে কেটে গেল 10 দিন। এই 10 দিন প্রতিদিন অত্যাচার করেছে মায়া আর আকাশ, ও আকাশ মায়ার ফ্রেন্ড। একদিন কলেজে যাওয়ার পর আকাশ ডাকলো, মাথা নিচু করে গিয়ে বলল, বলেন কি করতে হবে? এখান থেকে তোর 100 পা গুনে গুনে সোজা সামনে যাবি, যেই মেয়েটি থাকবে সোজা কিস করবি গিয়ে, যা। এটা আমি পারবো না। আমার অন্য যে কোনো শাস্তি দিন, মাথা পেতে নিব, কিন্তু এটা আমি পারবো না। যদি না পারিস তাহলে তোকে আজই এই কলেজ থেকে বের করে দিব আর মেরে হাত পা ভেঙে দিব। ঠিক আছে, আজ এই কলেজের শেষ দিন আমার, কারণ আমি জানি মায়া সামনে আছে। তার মানে খুনে খুনে 100 পা গুনে গেলাম। সামনে তাকিয়ে দেখি মায়া। তারপরে মায়াকে বললাম, এই যে একটা কথা বলার ছিল। কি বলবি বল।
আমার দিকে তাকিয়ে বলল। তারপরে এক টান দিয়ে মায়ার কাছে টেনে এনে ঠোঁটে কিস করলাম। 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুইজনেই হাঁপাচ্ছি। আমি চোখ দুটো বন্ধ করে রেখেছিলাম, কারণ জানি এখন অনেক মারবে। তাই কিন্তু কয়েক মিনিট পার হয়ে গেলেও কিছুই বলছে না। তাকিয়ে দেখি মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তখন আকাশ এসে বলল, কি রে, তোর কি হলো? একে মারিস না কেন? আমি মারবো তাহলে? থাক, মারার দরকার নাই, আর কিছু বলার প্রয়োজন নাই। আমি সব ক্ষমা করে দিচ্ছি। কি বলিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাহলে আমি মারছি, তুই দাঁড়া। তোকে বলেছি মারতে হবে না, তুই যা। আর তুমিও ক্লাসে যাও এখন। মায়া আমায় বলল। অনেক অবাক হলাম, কারণ তুই করে বলতো সব সময়, এখন তুমি করে বলছে। বুঝলাম না হঠাৎ কি হলো। এই মেয়েটি আমি আর দাঁড়িয়ে না থেকে চলে এলাম ক্লাসে। সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এদিকে মায়া বাসায় যাওয়ার পর তার আম্মুকে বলল, মায়া, বিয়েতে যাবি না তুই? কিসের বিয়ে? কার বিয়েতে যাব আম্মু? সে কি রে মা, তুই ভুলে গেলি নাকি? তোর মামাতো বোনের বিয়ে আর 4 দিন পর। ও আপু, আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমি আগামীকাল চলে যাব। আচ্ছা যাবি, কিন্তু তোর উপর অনেক রাগ করে আছে সামিয়া। ও, আপনাদের বলে রাখি, মায়ার মামাতো বোনের নাম সামিয়া। আর রাগ কিভাবে ভাঙানো চাই আমি জানি, তুমি চিন্তা করো না। তারপরে সন্ধ্যায় গড়িয়ে রাত হলো। রাতে মায়া ছাদে বসে বসে সকলের কথাগুলো ভাবছে। কিস করা মাত্র সব কিছু ভুলে গেছে। তাহলে কি মায়া প্রেমে পড়ে গেছে? হঠাৎ মায়ার কাঁধে কারোর হাতের ছোঁয়া পেয়ে তাকিয়ে দেখে তার আম্মু। তখন মায়ের আম্মু বলল, কি রে মা, এত রাতে তুই ছাদে এখনো ঘুমোসনি কেন? ঘুম সব কায়রা নিয়ে গেছে, শৈতান ছাড়া। কিস কইরা। কি রে, কথা বল, কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি, এমনি বসে আছি, ভালো লাগছে না তাই। তুমি ছাদে আসলে যে এত রাতে? তোর রুমের সামনে দিয়ে আসছিলাম, দেখলাম তোর রুমের দরজাটা খোলা, তাই আসলাম। যা ঘুমিয়ে পড় গিয়ে, অনেক রাত হয়েছে। সকালে এদিকে আমি আর কলেজে যাব না, ভালো লাগছে না আজ কলেজে যেতে, তাই একটু হাঁটতে বের হলাম। হাঁটছিলাম, একা একা কিছু দূর যাওয়ার পর একটি মেয়ে পিছন থেকে বলে উঠল, ভাইয়া একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। বলেন কি কথা? কোথায় যাচ্ছেন এখন? না, এমনি হাঁটতে বের হয়েছে। কি কথা বলেন, সমস্যা নেই। চলুন তাহলে হাঁটতে হাঁটতে বলা যাক। চলুন তাহলে। আমার নাম লিমা। সেদিন আপনি জ্যামের মাঝে একটি অ্যাম্বুলেন্সের সামনে একটি ছেলের সাথে কথা বলছিলেন, মনে আছে? মনে আছে। কেন, কি হয়েছে? ওই ছেলেটি ছিল আমার ভাই, আর গাড়িতে যে অসুস্থ লোকটি ছিল তিনি ছিলেন আমার বাবা। আপনি না থাকলে কি যে হতো। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ওয়েলকাম। অন্য কেউ হলেও আমি এই কাজটি করতাম। আচ্ছা, তুমি আমায় চিনলে কি করে? তুমি তো মনে হয় ছিলে না। আমি ছিলাম গাড়িটির ভেতরে, গ্লাস দিয়ে এর ভেতর থেকে দেখেছি। ও আচ্ছা, তাহলে তুমিও ছিলে। তারপরে কিছু বলতে যাব, সামনে তাকিয়ে দেখি মায়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা আপেল নিয়ে। মায়ার চোখে চোখ পড়তেই আপেলটাকে এমনভাবে কামড় দিল, মনে হয় কারোর প্রতি রেখে আছে। অনেক মায়ার সামনেতে যাচ্ছিলাম, একটু যেতেই আপেলটি গায়ে ছুঁড়ে মারল। আপেলটি গিয়ে মাথায় লাগলো, আর আমি মেয়েটিকে একটু দূরে দাঁড় করিয়ে আসলাম। মায়ার সামনে এসে বললাম, কি হয়েছে? আপেলটি আমার শরীরে মারলেন কেন? 100 বার মারবো, 1000 বার মারবো। এখন বল, এই মেয়েটি কে তোর সাথে কেন হাঁটছে? এই মেয়েটি যেই হোক না কেন, তাতে আপনার কি? আমার অনেক কিছু। তোকে যেন আর না দেখে এই মেয়েটির সাথে আর কোনো মেয়ের সাথে কথা বলবি না। 100 বার কথা বলবো, তা আপনার কি? বলার সাথে সাথে 2 হাত দিয়ে গলা চেপে ধরলো মায়া আর বলল, মেরে বালি চাপা দিয়ে দিব যদি কোনো মেয়ের সাথে দেখি তোকে। আর একটা বার মুখে অন্য কোনো মেয়ের নাম নিবি না, বলে দিলাম। কি গুন্ডি মেয়ে রে বাবা! আমি যার সাথে মন চাই তার সাথে ঘুরবো, কথা বলবো, তাতে এত লাগছে কেন কে জানে। এখন সুন্দর করে বাসায় যাও, আর ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, সোজা বাসায় যাও। রাস্তায় কোনো জায়গায় দাঁড়াবে না। কেন, রাস্তায় দাঁড়ালে কি হবে? আর আপনি কে যে আমায় এত কিছু বলার? এত কথা বলিস কেন তুই? তোরে যেটা বললাম সেটা কর, আর আমি কে তোর সেটা সময় হলেই জানতে পারবি। এখন যাবি নাকি গার্ড দিয়ে মার খাওয়াবো? ঠিক আছে, যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলে, যাও। এই মায়ার হঠাৎ কি হলো কে জানে? এই রাগ দেখাচ্ছে, এই আবার ভালোভাবে কথা বলছে, আমার উপর অধিকার দেখাচ্ছে কেন? থাক, এটা নিয়ে পরে ভাবলেও হবে, এখন এইখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এই বলে লিমার কাছে যাচ্ছিলাম, মেয়েটি দাঁড়িয়ে আছে আমার জন্য, বিদায় দিয়ে আসি। তখন মায়া দেখতে পেল আমি ওই মেয়েটির কাছে যাচ্ছি। তখন মায়া দৌড় দিয়ে এসে আমার শার্টের কলার ধরলো আর টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, তোরে না বললাম
ওই মায়ার কাছে যাবি না? বাসায় যেতে বলছিলাম না আমি তোরে? তারপরেও তুই আবার ওইখানে যাচ্ছিলি কেন? আরে আপনি যেমনটা ভাবছেন আর কিছু বলতে দিল না মায়া। আমি এত কিচ্ছু শুনতে চাই না। তুই সোজা এখন বাসায় যাবি, আর যা যা বললাম মনে রাখবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে মেরে ফেলবো যদি অন্য কোনো মেয়ের সাথে দেখি। বাসায় যা সোজা এখন। আচ্ছা যাচ্ছি। বুঝলাম না কি হলো, এই মায়ার হঠাৎ ঝগড়া করবো না বলে কিছু বললাম না। এখন দাঁড়ান, আগে কিছু বকা দিয়ে আজ আর হাঁটতে পারলাম না। এর জন্য শয়তান মায়ার গুন্ডি মায়া ফাজিল মায়া, আপনারা আবার গিয়ে বইলে দিয়েন না। কিন্তু আমি যে মনে মনে বকা দিচ্ছি। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আম্মুর সাথে আর বোনের সাথে কথা বলে কিছুক্ষণ পর ছাদে গিয়ে একটা চেয়ার নিয়ে ফেসবুকের মাঝে গেলাম। অনেকদিন ধরে ফেসবুকে ঢোকা হয়নি। এদিকে মায়া বাসায় যাওয়ার পর মায়ের আব্বু বলল, কি হয়েছে? আমার মিষ্টি গুন্ডি মেয়েটিকে রাগে দেখাচ্ছে কেন এত? আব্বু, তুমিও শুরু করলে মায়ের মতো গুন্ডি বলা? তাহলে কি বলবো? আচ্ছা, তুই কাদেরও কিডন্যাপ করেছিস বলতো? কোথায়? আমি তো কাউকে কিডন্যাপ করি নাই। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। এই দেখ। ফোনে ছবি দেখিয়ে, ছবিগুলো হচ্ছে আমার কলেজের 3 বান্ধবী। আপনারা তো চেনেনি, তাই আর কিছু বলা লাগবে না। এই 3টি মেয়েকে তুই কিডন্যাপ করেছিস কেন এখন বল? কিসের জন্য কিডন্যাপ করেছিস? করেছি। ওদের কত সাহস আমার জিনিসের দিকে চোখ দেয়। আমার চানটার সাথে ঘুরে এদেরকে আমি না করে দিয়েছিলাম যাতে ওর সাথে না মিশে, কিন্তু আমার কথা শুনে নাই, তাই কিডন্যাপ করছি, একটু মেরে সোজা করব। বাবারে বাবা, তুই তো দেখি তোর মায়ের থেকে বেশি ডেঞ্জারাস। তাই তো বলি, তোর মা তোরে কুন্ডি বলে কেন ডাকে আজ বুঝলাম। আম্মু কি এমন আমার মতো ছিল? আব্বু কি করেছিল বলো একটু। আব্বু বলো না প্লিজ। আচ্ছা বলছি, তবে একটু বলবো। বলো। আমি যখন মন্ত্রী ছিলাম না, তখন তোর আম্মুর সাথে প্রেম করতাম। তোর মতোই ছিল তোর আম্মু, একেবারে গুন্ডি। কারোর সাথে কথা বলতে দিত না, সবসময় চোখে চোখে রাখ। একদিন আমার চাচাতো বোনের সাথে ঘুরতে গিয়েছিলাম পার্কে, তখন তোর আম্মু এটা দেখে ফেলেছিল। আমি ভয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম। সেদিন রাত 12টার সময় আমার বাসার জানালা ভেঙে কাজী সাহেবকে নিয়ে ঢুকেছিল তোর মা, আমাকে বিয়ে করবে বলে। আর সেদিন কি মাইট টাইনা দিছিল তোর মা, আজও মনে আছে। সেদিন বিয়ে হয়েছিল তোর মায়ের আর আমার। তারপরে পরিবারকে জানালে আমার পরিবার মেনে নেয়। যখন মন্ত্রী হয়েছি তখন একদিন আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সাথে কিছু মেয়ে সিকিউরিটি নিয়ে। সেদিন সাংবাদিকরা লাইভ দেখাচ্ছিল টিভিতে, আমি শুধু হেসে হেসে কথা বলছিলাম মেয়েদের সাথে। বাসায় আসার পর যুদ্ধ লেগে গিয়েছিল তোর মা সেই যুদ্ধে কেউ আহত হয়নি, নিহত হয়নি, কিন্তু সারা দিন না খাইয়ে রাখছিল। তারপরে 1 বছর পর তোর ভাই এসেছে এই পৃথিবীতে, তারপর আসছিস তুই এই পৃথিবীতে। কিন্তু তুই হয়েছিস তোর মায়ের মতো, এবং তোর মায়ের চেয়েও ডেঞ্জারাস বেশি। তোমায় ভালোই আম্মু শাসন করছে তোমায়। আর বলিস না, একেবারে গুন্ডি ছিল, কিন্তু তোর চেয়ে একটু কম ছিল তোর মা। তুই তো তোর মাকে ছাড়িয়ে গেলি। দেখতে হবে না কার মেয়ে এটা। আর ওই মেয়েগুলো হচ্ছে নীরবের বন্ধু, অন্য আর কিছু। আমি ছেড়ে দিতে বলেছি ওদের, কারণ ক্লাস আছে তাদের। বন্ধু থাক আর যাই থাক, আমার জিনিসের দিকে কাউকে তাকাতে দিব না। কেউ তাকালে তার খবর করে ছাড়বো। তুমি ছেড়ে দিছো কেন? থাক এই কথা, এখন বল, তুই যে ওকে ভালোবাসিস বলেছিস এটা ওকে? না বলি নাই, এখনো বলবো। কিছুদিন পরে একটা সমস্যা করে ফেলছি, তাই কিছুদিন পরে বলতে হবে। ফোন নাম্বার নিয়েছে ছেলেটার? একটুও মনে ছিল না আব্বু। আচ্ছা পরে নিয়ে নিব। এদিকে আমি রুমে শুয়ে আছি, তখন জিহাদ এসে বলল, কি রে ওই শালা, খুব তো বলেছিলি প্রেম করবো না, এখন প্রেম করিস কেন? কি বলছিস? আমি আবার কার প্রেমে পড়ব? আমি যদি প্রেম করতাম তাহলে তো তুই সবার আগেই জানতিস। দেখ, মিথ্যা বলিস না। আমি জানি তুই মায়ের সাথে প্রেম করিস। তুই হাসলি? আমার ওই গুন্ডি মায়ার সাথে করব আমি প্রেম? জীবনেও প্রেম করব না। কে তোকে এই ফালতু কথা বলছে? আমি মায়ার সাথে প্রেম করি। আমি যদি প্রেম করি তাহলে তুই সবার আগে জানতে পারবি। তাহলে মায়া যে বলল ভালোবাসে, আর রাত সামিয়া আর বাকি দুজনকে সাথে কিডন্যাপ করেছিল মায়া সকালে, আর বলেছে তোর আশেপাশে যেন ওদের না দেখে। কি বলছিস তুই? ওদের কিডন্যাপ করেছে? ওরা এখন কোথায় আছে? কলেজে আছে এখন ওরা। আমি এটা শুনে কলেজ থেকে চলে এসেছি তাকে বলতে। ওই মায়া যত কিছু করুক না কেন, আমি ওর সাথে কখনো প্রেম করব না।
আর তুই তো জানিস আমি ওই ধরনের মেয়ে পছন্দ করি না, সারাদিন শার্ট প্যান্ট পরে থাকে। আচ্ছা থাক এই কথা, এখন কিছু রান্না করছিস? আমি করব রান্না? জীবনে একটা ডিম ভাজি ছাড়া আর কিচ্ছু রান্না করতে পারি না, তুই এটা জানিস না? সারা জীবনটা পুরো তেজপাতা বানাইয়া ফেললি, রান্নাটাও করতে পারিস না। থাক তুই, আমি রান্না করছি। তারপরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর সামিয়া ওরা একটাও কাছে আসছে না, ভয়ে আমার থেকে দূরে দূরে থাকছে। অনেক কষ্টে আমি আর জিহাদ সাহস দিয়ে আবার আড্ডা দিতে লাগলাম, কিন্তু আজ মায়াকে খুঁজে পেলাম না। কলেজে ছুটি হওয়ার পর বাসায় চলে এলাম। এদিকে মায়া তার মামাতো বোনের বিয়েতে গিয়েছে। তার মামাতো বোন সামিয়ার হাতে মেহেদি দিয়ে যাচ্ছিল। মায়া তখন কি জানি ভাবছিল। মায়া আর মেহেদি দিচ্ছিল, সামিয়ার ডাকে হুঁশ ফিরল। মায়া তখন সামিয়া বলল, কি রে, তুই এটা কি করলি আমার হাতে? কি করলাম আমি আবার? তুই এটা কার নাম লিখেছিস বল তো আমার হাতে? নীরব তো আমার বরের নাম না, এটা কার নাম লিখেছিস? ইস, ভুল করে আমার জানটার নাম তোর হাতে লিখেছি। শৈতান মাইয়া, এখন এটা আমি কি করে উঠাবো? মন কোথায় থাকে তোর? মন তো চুরি করে নিয়ে গেছে, আমায় রেখে আজ সারাদিন দেখতে পাইনি, তাই ওর কথা মনে পড়ছে। বাবা, তাহলে এখানে নিয়ে আসতি, রেখে এলি কেন? এখনো ভালোবাসি এটা বলতে পারি নাই রে। কি বলিস, জলদি বলে ফেল। গিয়ে তোর ভালোবাসার কথা এখন না বলে পরে দেখবে অন্য কেউ নিয়ে গেছে। মেরে ফেলবো যে আমার জিনিসের দিকে চোখ দেয়। আমি আজ আমার গার্ডদের পাঠিয়েছি সবসময় নজর রাখতে কি করে। আচ্ছা চল গিয়ে কিছু খেয়ে আসি। না রে, তুই গিয়ে খেয়ে নে, খাবারে জানবে না সব কেড়ে নিছি শৈতানটা। আচ্ছা থাক তুই, আমি খেয়ে আসি। এইভাবে কেটে গেল 2 দিন। আমি এই 2 দিনে আমার বন্ধু সামিয়াকে নিয়ে অনেক ঘোরাফেরা করেছি মায়াকে দেখাবো বলে, কিন্তু মায়াকে দেখতে পেলাম না। আজ 3য় দিন কলেজ থেকে ফিরলাম। বাসায় তখন লিমাকে দেখলাম রুট পার হতে চাইছে, কিন্তু পারছে না। আমি সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, তুমি কি পাশে যাবে নাকি রুটের? ভাইয়া, একটু পার করে দিবেন? আচ্ছা দিচ্ছি। এই বলে হাত ধরে রুট পার করে দিলাম। লিমা ছোট্ট মেয়ে, 9ম শ্রেণীতে পড়ে। তখন সামনে তাকিয়ে দেখি মায়া হাতে আবার আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। আজ একে 4টি আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। চোখের দিকে তাকিয়ে দেখি লাল হয়ে আছে আর রাগে ফায়ার হয়ে আছে। আমার সামনে পেলে আজ শেষ। আমি দিলাম এক দৌড়। পিছন থেকে মায়া বলছে, শৈতান তুই দাঁড়া, তোরে আজ মেরেই ফেলবো। তোরে না করেছিলাম কারোর সাথে ঘুরতে, তুই আবার এই মেয়ের সাথে ঘুরছিস কেন? দাঁড়া তুই। এই বলে আপেলগুলো আমার শরীরে ছুঁড়ে মারছে, আমায় আর পাইকে। বাসায় এসে পড়লাম। দৌড়ে এসে জিয়াদ বলল, কিরে এমন হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আর বলিস না। তারপর সব বললাম। জিয়াদকে শুনে হেসে দিল আর বলল, তোর পিছুই মাইয়া আর ছাড়বে না দেখিস, তোকে আজ না হয় কাল ধরে একটু আদর করবে। রাতে এদিকে মায়া বসে আছে 2 গালে হাত দিয়ে রুমে। তখন মায়ের আম্মু এসে বলল, কিরে মা, এখনো ঘুমোসনি কেন? আম্মু সব ঘুম নিয়ে গেছে। কায়রা শৈতানটা এখনো বুঝে না ভালোবাসি ওকে। সে কিরে, তুই এখনো বলিস নাই তোর ভালোবাসার কথা? না, এখনো বলি নাই। খুব দেখতে মন চাইছে, এখন কি করব? এখন আম্মু আমি ঘুম আসছে না। যা গিয়ে দেখে আয়। আমিও তোর মতো থেকে তোর আব্বুর সাথে গিয়ে দেখা করে আসতাম ঘুম না আসলে। সত্যি আম্মু আমায় যেতে দিবা? দেখতে কিন্তু আমায় কি এত রাতে হোটেলে ঢুকতে দিবে দারোয়ান? কিছু গার্ড নিয়ে যা আর বলবি তুই গিয়ে তোর আব্বু কথা বলবি, তাহলে যেতে দিবে। তারপর মায়া বাসা থেকে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পরে সে পৌঁছালো হোটেলে। এর মাঝে এদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কারো কলিং বেজে শব্দ শুনতে পেয়ে তখন জিহাদকে বললাম, জিহাদ উঠে দেখতো কে এত রাতে এসেছে। তুই গিয়ে দেখ যা, আমি পারবো না। কলিং বেল চাপতেই আছে, আর থাকতে পারলাম না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিলাম। বললাম, কি হয়েছে, এত রাতে এইভাবে কলিং বেল বাজাচ্ছেন কেন? একটু ঘুমাচ্ছিলাম। তখন ধাক্কা দিয়ে ফেলে দিল কে জানি। আমি তাকিয়ে দেখি মায়া হাতে একটা হকি স্টিক একটা করে শরীরে মারছে আর বলতে লাগলো, শৈতান বান্দর হনুমান, তুই আমার মন কেড়ে নিয়েছিস, রাতের ঘুম কেড়ে নিয়েছিস। এখন খাবারটাও ঠিক মতো খেতে পারছি না তোর জন্য, আর তুই এখানে শান্তি মতো ঘুমাচ্ছিস আমার 2 চোখের ঘুম হারাম করে। আরে থামেন, না মেরে বলেন এত রাতে আপনি এখানে আসছেন কেন? আমার ঘুম আসছে না তাই। হ্যাঁ কি কন? ঘুম আসছে না তাহলে আমি কি করব? আর এখানে আসছেন কেন? বাসায় যান। না, যাব না। তোরে না করে দিয়েছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে, তাও তুই আবার মেয়েদের সাথে কথা বলছিস। আবার ঘুরতেও গিয়েছিলি, সকালে ওই মেয়েটির হাত ধরে হাসছিলি কেন? তোরে আজ মেরেই ফেলবো আমি। আচ্ছা, আমি যার সাথে মন চাই ঘুরবো,
তা আপনার কি আপনি কি এত কিছু বলার? না, তুই যার সাথে মন চাই ঘুরতে পারবি না। কেন ঘুরতে পারবো না? মায়া থামিয়ে দিয়ে দিল। হকি স্টিক দিয়ে মায়া তখন বলল, কারণ আমি অন্য কোনো মেয়ের সাথে দেখলে তোকে সহ্য করতে পারি না একদম। তা আমি কি করব? আমায় বলছেন কেন এসব? মায়া আমাকে খাটে বসিয়ে হাঁটু গেড়ে বলল, তুমি বোঝো না কেন? আমি তোমায় ভালোবাসি, আমায় ভালোবাসো। কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন? সত্যি আমি তোমায় ভালোবাসি, আর তোমার উপরে অনেক অত্যাচার করেছি, ক্ষমা করে দাও প্লিজ। আরে আমি কিছু মনে করিনি, আর ক্ষমা অনেক আগেই করে দিয়েছি। আর আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসতে পারবও না। কেন আমায় ভালোবাসতে পারবে না? আমি কি দেখতে খারাপ? কি নেই আমার মাঝে বলো? না, আপনি দেখতে একদম পরীর মতো সুন্দর। আপনার প্রেমে যে কোনো ছেলে পড়বে, কিন্তু আপনার সাথে আমার যায় না। আপনারা অনেক বড় লোক, আর আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। এরা কোনোদিন হতে পারে না। আপনি আপনার লেভেলের ছেলে খুঁজুন, আমার মতো গরিবের পিছনে পড়ে আছেন কেন? আমি এইখানে এসেছি লেখাপড়া করার জন্য। লেখাপড়া করে ছোটোখাটো কিছু স্বপ্ন বেঁধে রেখেছি, সেগুলো পূরণ করে সাজাবো। এই প্রেম ভালোবাসা আমি এখন জড়াতে চাই না। তাই আমার পিছে শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবেন আপনি। আমার অন্য কাউকে প্রয়োজন নেই, শুধু তুমি হলেই হবে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দিব। তবু আমায় বলো ভালোবাসবে? না, আর কোনো প্রয়োজনই নেই। আমি নিজে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। প্লিজ আমায় জোর করো না, আমি তোমায় ভালোবাসতে পারবো না। তাহলে তুমি আমায় ভালোবাসবে না? না, আমি পারবো না। এবার শেষবারের মতো বলছি, তাহলে ভালোবাসবে না আমায়? না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এতক্ষণ ভালো করে বলছিলাম, তুই কথা শুনলি না। এখন তোকে কিভাবে বলাতে হয় তা আমি জানি। তারপর মায়া হকি স্টিক নিয়ে আবার মারতে লাগলো, আর বলতে লাগলো, ভালোবাসবি না মানে তোকে ভালোবাসতেই হবে। লাভ ইউ বল এখন জলদি আমায়। না, আমি বলবো না। আই লাভ ইউ বল বলছি এখনো। না, বলবো না আমি। তাহলে আই লাভ ইউ বলবি না তুই? না, বলবো না। তারপরে হকি স্টিক ফেলে মায়া আমার বুকের উপর উঠে বসে গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো, আর বলল, আই লাভ ইউ বল কইতাছি। শালার এই মায়া ডেঞ্জারাস, একটু না অনেকটাই গুন্ডি। তোরে ভালোবাসবো জীবনেও না, তোরে ভালোবাসলে জীবনটা তেজপাতা হয়ে যাইব। আমি একেবারে বললাম তো, বলবো না। আমি আপনাকে ভালোবাসি না। আমার মন কায়রা নিয়ে এখন তোর মন দিবা না? তার হবে না, দে তোর মন দে। কই রাখছিস মন লুকাইয়া? বল। না, আমার মন দিব না। আমি আপনাকে ভালোবাসি না। তুই ভালোবাসবি? তোর বাপ সহ ভালোবাসবে। শয়তান বান্দর, প্রথম দিন কিস করছিলি কেন তাইলে? আমার রাতের ঘুম কায়রা নিয়েছিস কেন? এই শিশু মনটারে সহ নিয়েছিস, এখন তোর মনটা দে আমারে। আর আমারটা তো নিয়েই ফেলেছিস। আই লাভ ইউ বল, নয়তো মেরে ফেলবো। এই মায়া তো খুবই সাংঘাতিক বাবারে, একটু না অনেকটাই ডেঞ্জারাস। আল্লাহ তুমি বাঁচাও আমারে। থাক, বাবার চাকরির কসম আর কাটতাম না। হঠাৎ জিহাদ বলে উঠল, দোস্ত চল, টিভিতে WWE খেলা চলছে, আমার খুব ভালো লাগে, চল দেখে আসি। শালার ঘুমের মাঝেও WWE মায়ের দিকেও না, জানি আর কত কিছু দেখে ঘুমের মাঝে। আমারে যদি মায়া মেরেও ফেলে তবু মনে হয় না খোঁজ পাইব। আমার তো এই মায়া WWE মায়ের এইখানেই দিতেছে। তুই ভালো না বাসলেও আমি বেসেছি এখন। লাভ ইউ বলতে হবে। তারপর মায়া আর কিছু বলতে যাবে, তখন মায়ার একটি গার্ড এসে বলল, ম্যাডাম, আমাদের এইখান থেকে এখনই চলে যেতে হবে। এই হোটেলে কিছু পুলিশ আসছে, কি জানি একটা খবর পেয়েছে, তাই চলে যেতে হবে স্যার বলেছে। কিন্তু আমার তো যেতে মন চাইছে না। আচ্ছা ঠিক আছে চলো। ওই তুমি শোনো, আমায় বললো আমায় তো তোমাকে ভালোবাসতে হবেই, সেটা আজ না হয় কাল। আমি আমার ভালোবাসা ঠিক আদায় করে নিব। এই বলে চলে গেল মায়া। তারপর শুয়ে শুয়ে ভাবছি, না আমি এর প্রেম কখনোই পড়বো না। যা হওয়ার হোক, লেখাপড়া করতে এসেছি, যে স্বপ্নগুলো দেখেছি তা পূরণ করে নিই, তারপর ভাববো। ইস, কি মারটাই না দিছে শয়তান মায়া। এই শিশু শিশু হাড্ডিগুলো সব তেড়া কইরা দিছে রে। আর একজন তো পড়ে ঘুমাচ্ছে, কোনো খোঁজ খবরই নেই। এদিকে কি হচ্ছে শালার, একটু ঘুম ভাঙলো না এতক্ষণে। একটু ঘুমাই, সকালে দেখে নিব ওইটারে। সকালে উঠে দিলাম মায়ের, শালারে সব বললাম তারে। এদিকে মায়া তার বাবার সাথে বসে খাবার খাচ্ছে। তখন মায়া বলল, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলি। আমি কাকে ভালোবাসি এটা তোমাদের কিছু বলিনি আমি, তবুও তোমরা না জেনে আমায় যেতে দিলে এত রাতে বাসার বাইরে ছেলেটিকে। অথচ তোমরা একটিবার পরিচয়ও জানতে চাইলে না, যেতে দিলে, উল্টো আমায় সাহায্য করলে। শোন মা,
আমি আর তোর আব্বু দুজন ভালোবেসে বিয়ে করেছি। আমি যখন তোর আব্বুকে ভালোবাসতাম তখন তোর মতোই পাগলামি করতাম, তাই তাকে বাধা দিইনি। আমার বিশ্বাস আমার মেয়ে যাকে পছন্দ করবে সে কোনো খারাপ ছেলে হতে পারে না। আর তাকে বাধা দিলেও তুই আমার কথা শুনবি না। তুই যে গুন্ডি আমার চেয়েও বেশি। জানো মা, আমার সাথে কথা বলার জন্য কত ছেলে আসে, কত প্রপোজ আসে, কিন্তু এই ছেলেটি একদম অন্যরকম। আমি কতবার বলেছি ভালোবাসি, কিন্তু শয়তানটা বলে আমায় ভালোবাসে না, বলে আমি অনেক বড় লোক, তারা গরিব, তার সাথে নাকি আমার চায় না। আমি জানি আমার মেয়েটি পছন্দ কখনো খারাপ হতে পারে না। কিন্তু শয়তানটা তো আমার মন নিয়ে গেছে, কিন্তু তার মন দিচ্ছে না। আব্বু, তুমি কিছু বলো। কি আর বল, আমিও এমন ছিলাম। তোর আম্মু আমায় কি মাইর না দিছিল প্রপোজ অ্যাকসেপ্ট করি না বলে। ইস, এখনো মনে আছে। তাহলে কি করব? এত করে বলেছিলাম তবুও ভালোবাসছিলে না। সেদিন তো কম হয়ে গেছে মায়েরগুলো, আরও কয়েকটা দেওয়ার প্রয়োজন ছিল তোমায়। আরে তোমাদের প্রেমের কথা বাদ দাও, আমিও গতকাল মারছি হকি স্টিক দিয়া, আই লাভ ইউ বলে না বলে। বাবা, আমার তো ঘুষি দিয়েছিল তোর মা, আর তুই হক স্টিক দিয়ে মারছিস? তুই আসলেই গুন্ডি। তাহলে কি করব বলো? তাও ভালোবাসি বলা নাই, একে তো আমি ভালোবাসি বলিয়েই ছাড়বো, নয়তো আমার নামও মায়া আর রাখবো না। আচ্ছা মা, তুই কলেজে যা জলদি, সময় হয়ে গিয়েছে। আচ্ছা, যাচ্ছি। এদিকে আমি রেডি হয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম, তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আব্বু। ফোনটা ধরে সালাম দিয়ে বললাম, আব্বু, আমি তো গতকাল তোমার চাকরির কসম কাটতে চাইছিলাম, একটুর জন্য আর কাটা হলো না। হারাম জাদা, তুই কসম না কাটলেও কবুল করছে তোর দোয়া। 3 দিনের ছুটি নিতে হয়েছে আমার। কি কও আব্বু? আর কিছু বলতে পারলাম না। ফোনটা কে জানি টান দিয়ে নিয়ে গেছে। তাকিয়ে দেখি মায়া ফোনটা নিয়ে গেছে আর বলছে, কেমন আছেন শ্বশুর আব্বা? এই রে দিছে, সর্বনাশ করে ফেলছে রে আল্লাহ, দড়ি ফেলাও আর রক্ষা নেই। তারপরে মায়া যা বলল, মনে হয় না এই পোলাটার এই শিশু শিশু হাড্ডিগুলো আর থাকবো।